Dear students, welcome to our online class of Baldev Mulwar Secondary School of class 8. I am Mihir Kumar Roy, head teacher, Banaipura Parishad. Hope you are all well. I am also well. Today I am discussing with you about the present perfect continuous tense. Please listen to my teaching with attentively. তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে এরূপ বোঝায়, তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কাজটি পূর্বে শুরু হয়ে এখনো চলছে এরকম যদি বোঝায়, তখন তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, ইংরেজিতে যদি আমরা সংখ্যাটা দিই তাহলে হবে কি? The present perfect continuous tense express that the action has been going on for some time and is not finished yet. অর্থাৎ যে কাজটি পূর্বে শুরু হয়ে এখনো চলছে, কাজটা শেষ হয় না, এরকম যখন বুঝাবে তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলব। তো বাংলায় কিভাবে আমরা চিনব এই টেন্স? বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছেন এবং সেখানে যদি সময়ের উল্লেখ থাকে, অথবা একার রশ্মি এভাবে যদি থাকে, তখন আমরা বুঝবো সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবারও বলছি যে বাংলা ক্রিয়াপদের শেষে যে রূপগুলো থাকবে একটু খেয়াল করো তোমরা। যেমন বাংলায় তেছি, তেছো, তেছে, তেছেন, অথবা রশ্মি, আকার, অথবা কোনো সময়ের যদি উল্লেখ থাকে, এরকম যে কোনো একটি রূপ অথবা সময়ের যদি উল্লেখ থাকে, তাহলে আমরা বুঝবো সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যদি স্ট্রাকচারটা দিই বা গঠন প্রণালী দিই, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা গঠন করব। একটু খেয়াল করো, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস have been / has been প্লাস মূল ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, গঠন প্রণালী সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বা যদি অন্য কিছু থাকে। কিরকম যদি আমি উদাহরণ দেই তাহলে দেখো তোমরা, আমি 5 বছর যাবত এই বিদ্যালয়ে লেখাপড়া করছি, অথবা আমি 2 ঘন্টা যাবত বইটি পড়ছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে আমি বাক্যগুলো বললাম, এগুলো প্রত্যেকটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা একটু খেয়াল করি, I have been reading a book, a book
for 5 hours. অথবা it has been raining since morning. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু খেয়াল করো, এখানে আমরা দুইটা এক্সাম্পল বা উদাহরণ দিয়েছি। I have been reading a book for 5 hours. আমি একটি বই 5 ঘন্টা যাবত পড়িতেছি। যে কাজটা পূর্বে শুরু হয়েছে এখনো চলছে, অর্থাৎ পড়া শেষ হয়নি, এরকম যদি বোঝায় তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এখানে আরেকটা লিখছি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো সকালে বা ভোরে বৃষ্টি শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, তাহলে পূর্বে কাজটি শুরু হয়েছে এখনো চলছে, এরকম যখন বুঝাবে তখনই সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে একটি বিষয় তোমরা মনে রাখবে, এক জায়গায় আমরা ফর ব্যবহার করছি আর এক জায়গায় আমরা সিন্স ব্যবহার করছি। ব্যাপক সময় বোঝাতে আমরা ফর ব্যবহার করব এবং নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স ব্যবহার করব। কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যাপক সময় বা পিরিয়ড অফ টাইম এর পূর্বে ফর এবং নির্দিষ্ট সময় অর্থাৎ পয়েন্ট অফ টাইম যখন বোঝাবে তখন সেক্ষেত্রে সিন্স ব্যবহার করব। অর্থাৎ ব্যাপক সময় পিরিয়ড অফ টাইম যখন বোঝাবে তখন সেখানে ফর প্রিপোজিশন, এবং পয়েন্ট অফ টাইম যখন বোঝাবে অর্থাৎ নির্দিষ্ট সময় সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। এখন এক্ষেত্রে একটু আমরা এই সেন্টেন্সটাই আমরা কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করব একটু খেয়াল করো। যদি এই বাক্যটিকেই বা এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করতে চাই তাহলে এই হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে আমরা নট বসাবো। তাহলে কি হবে, আই হ্যাভ বিন নট রিডিং এ বুক ফর 5 hours। নেগেটিভ করলাম আমরা। নেগেটিভ কি হয়েছে, যে আমরা যেখানে হ্যাভ বিন ছিল তারপরে আমরা নট বসাইছি, অথবা হ্যাজ বিন থাকলে তারপরে আমরা নট বসিয়ে আমরা নেগেটিভ করব। এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাইতাম তাহলে আমরা সাবজেক্টের পূর্বে এই হ্যাভটা নিয়ে আসবো। তাহলে কি দাঁড়াবে, হ্যাভ আই বিন রিডিং এ বুক ফর 5 hours, এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব ভালোভাবেই বুঝেছো যে একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণ কিভাবে লিখবো, অর্থাৎ স্ট্রাকচার বা গঠন প্রণালী যেভাবে ছিল। যে একটু খেয়াল করো, সাবজেক্ট তারপরে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আইয়ের পরে হ্যাভ বিন বসে, তারপরে কি মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্ব ছিল রিড, তার সাথে আইএনজি যোগ, এরপরে এই বুক অবজেক্ট ফর 5 hours, এটা এক্সটেনশন। তো এভাবে সেই বাক্যটিকে আমরা নেগেটিভ করছি, হ্যাভ বিন বা হ্যাজ বিন যেখানে আছে তারপরে নট বসালে নেগেটিভ হবে বা নাবোধক হবে, এবং সেটিকে যদি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ করি তাহলে সাবজেক্টের পূর্বে হ্যাভ বা হ্যাজ নিয়ে আসলেই আমার ইন্টারোগেটিভ হবে। তো এই হলো আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এরপরে তোমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স। অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু তার ফল বিদ্যমান নেই, বা অতীতে কোনো কাজ ঘটেছিল কিন্তু তার ফলাফল বা ফল বিদ্যমান নেই, এরূপ যদি বোঝায় তখন তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। আমরা যদি একটু ইংলিশে বলি, দি পাস্ট সিম্পল টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট টুক প্লেস ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে যে কাজটি করা হয়েছিল বা ঘটেছিল, অ্যান্ড দ্য রেজাল্ট অফ হুইচ, কিন্তু তার ফলাফল
যাহা ইজ নো লঙ্গার প্রেজেন্ট, বর্তমান নাই, অর্থাৎ যার ফলাফল এখন বিদ্যমান নেই। তাহলে আমরা কি বুঝলাম যে অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু তার ফল বর্তমান নেই বা ফলাফল বিদ্যমান নেই, এরকম যখন বুঝাবে তখন তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। আমরা বাংলায় কিভাবে চিনব? বাংলায় চেনার উপায় অত্যন্ত সহজ। দেখো, বাংলা ক্রিয়াপদের শেষে যদি ছিল, ছিলে, ছিলেন, ছিলাম এরকম যদি থাকে, অথবা সংক্ষেপে ল, লে, লেন বা লাম এরকম যে কোনো একটি যদি উল্লেখ থাকে, তখন আমরা বুঝবো কি এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে ছিল, ছিলে, ছিলেন, ছিলাম অথবা সংক্ষেপে লে, লে, ল বা ল, লে, লেন, লাম এরকম যদি একটি রূপ থাকে, তখন আমরা বুঝবো এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা স্ট্রাকচার বা গঠন প্রণালী একটু খেয়াল করি। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যদি আমরা একটা উদাহরণ দেই, যেমন এজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ খেয়াল করো, আই ডিড দ্য সাম, আমি অঙ্কটি করেছিলাম। আই ডিড দ্য সাম, এক্ষেত্রে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই হলো সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম এটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট, মূল ভার্ব ছিল ডু, তার পাস্ট ফর্ম হলো ডিড, অবজেক্ট হলো দি সাম, অঙ্কটি। তাহলে আমরা যেভাবে ছিল গঠন প্রণালী, সাবজেক্ট আই, মূল ভার্ব এখানে ছিল ডু, তার পাস্ট ফর্ম হলো ডিড, আর দি সাম হলো কি ওই এক্সটেনশন বা অবজেক্ট। তো এভাবে আমরা অনেক উদাহরণ লিখতে পারি। আর একটা উদাহরণ খেয়াল করি আমরা, উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম। যেমন হি এট রাইস, সে ভাত খেয়েছিল। এরকম অনেক উদাহরণ আছে। এখন পাস্ট ইনডেফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে সাবজেক্টের পরে একটি ডিড নট বসাতে হবে। সাবজেক্টের পরে কি বসাতে হবে? একটি ডিড নট। অর্থাৎ এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, যেমন উই ডিড নট, আমরা যখন ডিড নট বসাবো তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্লেড ছিল, ওটা হয়ে যাবে পেলে। উই ডিড নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম না। যেমন হি এট রাইস, এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? হি ডিড নট এট, এর প্রেজেন্ট ফর্ম হলো ইট রাইস, নেগেটিভ। এই পাস্ট ইনডেফিনিট টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই বা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে আমরা সাবজেক্টের পূর্বে একটি ডিড বসাবো। সাবজেক্টের পূর্বে কি বসাবো? ডিড বসাবো। একটু খেয়াল করি আমরা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এবারে এটাকে ইন্টারোগেটিভ করবো বা প্রশ্নবোধক বাক্য করবো। যেমন উই প্লেড ফুটবল, এই সেন্টেন্সটিকেই আমরা ইন্টারোগেটিভ করবো বা প্রশ্নবোধক। তাহলে সাবজেক্ট উইর পূর্বে একটি ডিড বসাবো। ডিড উই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ডিড উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলছিলাম? সাইন আপ বা নোট অফ ইন্টিগ্রেশন। আবার এই সেন্টেন্সটিকে যদি আমরা করি তাহলে কি হবে?
হি অ্যাট রাইস, সে ভাত খেয়েছিল। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, এখানে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে? ডিড হি ইট, মূল ভার্ব ইট চলে আসবে প্রেজেন্ট ফর্ম রাইস এবং নোট অফ ইন্টিগ্রেশন। তো এভাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকে গঠন কিভাবে করব, উদাহরণ দেব এবং সেখান থেকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে করব সেটি আমরা শিখলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে এই দুটি টেন্স বুঝতে পেরেছো। আজকে আমার অনলাইন ক্লাস এই পর্যন্ত। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে নিরাপদে থাকো। ধন্যবাদ সবাই।